লেখক অতীশ দত্ত চৌধুরীর সাথী। বিয়েটা আর করাই হলো না বছর ৪৪-এর সঞ্জয়ের। বাবা মারা গেছেন সেই ছোটবেলাতেই। মা সাবিত্রী দেবী একই কথা বারবার সঞ্জয়কে বলে বলে ক্লান্ত। আমি আর কদিন। সঞ্জু, তুই কি সারা জীবন এই রকম বাউন্ডুলে হয়ে থাকবি নাকি? এবার একটা বিয়ে থা করে সংসারী হ। ঘরে লক্ষ্মী নিয়ে আয়। তোর তো আর ভাই বোন কেউ নেই। তুই বিয়ে না করলে এরপর তো আমাদের রায় বংশ ধ্বংস হয়ে যাবে যে। আমি আর কোনো আপত্তি শুনতে চাই না। আমি বেঁচে থাকতে থাকতে নাতি নাতনির মুখ দেখে যেতে চাই, ব্যাস। কিন্তু কে শোনে কার কথা? তার মনের ভেতরের গোপন ব্যথা কাউকে বলে উঠতে পারেনি সঞ্জয়, এমনকি তার নিজের মাকেও নয়। কো এডুকেশন স্কুলে ক্লাস 11-এ পড়ার সময় প্রথম ও শেষবারের মতো প্রেম এসেছিল সঞ্জয়ের জীবনে। অন্য স্কুল থেকে মাধ্যমিক পাশ করে যেদিন এই হাই স্কুলে এসে ভর্তি হয়েছিল 11 ক্লাসে, সেদিনই প্রথমবার দেখা হয়েছিল তিতলির সাথে। প্রথম দেখাতেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সঞ্জু। প্রথম দেখাতেই তিতলির প্রেমে পড়ে গিয়েছিল সঞ্জয়। কি অপরূপ দেখতে, যেন স্বয়ং মা লক্ষ্মী। দেবী প্রতিমার মতো এক ঢাল কোকড়ানো কালো চুল, হরিণীর মতো টানা টানা নিষ্পাপ দুটি চোখ, ফর্সা রোগা পাতলা ছটফটে ভীষণ প্রাণবন্ত তিতলির মুখের দিক থেকে চোখ ফেরাতে পারেনি সঞ্জয়। অপরদিকে সদ্য দাড়ি গোঁফ ওঠা লম্বা সুঠাম চেহারার সঞ্জয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের অজান্তে যেন চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল তিতলি। প্রথম দর্শনে একে অপরকে কোনো কথা না বলেই অনেক কথার আদান প্রদান হয়ে গিয়েছিল দুজনের অন্তরে অন্তরে। তিতলির গানের প্রশংসা, নাচের প্রশংসা আগেই শুনেছে ওর কাছে। গান আর নাচের মধ্যে নাচটাই বেশি ভালোবাসে তিতলি। স্কুলের সহপাঠীদের কাছ থেকে তিতলির নাচের প্রশংসা শুনে চাক্ষুষ করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছিল সঞ্জয়। এরপর এলো সেই বহু প্রতীক্ষিত দিন, নবীনবরণ। তিতলির নাচ দেখতে স্কুলের অডিটোরিয়ামের একেবারে সামনের সারিতে গিয়ে সঞ্জয় বসেছিল তার বন্ধুদের সাথে। একে একে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মাইকে ঘোষণা করা হলো, এবারে নৃত্য পরিবেশন করবে মিস তিতলি চ্যাটার্জি। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল সন্ধ্যা মুখার্জির সেই বিখ্যাত গান, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। পায়ে ঘুঙুর পরে স্টেজে উঠে এলো তিতলি। শাড়ি পরাতে কি চমৎকার দেখতে লাগছিল তিতলিকে। হাতে গলায় খোপায় সাদা ফুলের সাজ। নাচ করতে করতে গানের সাথে এত সুন্দর করে ঠোঁট মিলিয়ে নাচ করেছিল যে মনেই হয়নি গানটা তিতলি নিজে গাইছে না, যদিও সে ভীষণ ভালো গান গায়। তিতলির নাচের পারফরমেন্সের পর যখন হাততালিতে ফেটে পড়েছিল স্কুলের অডিটোরিয়াম, সঞ্জয় তখন বিভোর হয়ে একদৃষ্টিতে তাকিয়েছিল তিতলির দিকে। বেমালুম ভুলেই গিয়েছিল হাততালি দেওয়ার কথা। আর সেই দিনই ডুবে গিয়েছিল কিশোরী তিতলির অতল প্রেমে। নিজের মনে মনে শপথ করে নিয়েছিল, কেরিয়ার গড়ার পর একদিন তো আমি বিয়ে করব। বিয়ে যদি আমাকে করতেই হয় তবে এই সেই মেয়ে। তিতলিকে যদি আমার জীবন সঙ্গিনী করতে না পারি, তাহলে অন্য কাউকে আমি আর বিয়ে করতে পারবো না। চিরকুমারও রয়ে যাব আমি চিরকাল। তিতলির নাচ শেষ হতেই নিজের সিট ছেড়ে সঞ্জয় উঠে গিয়েছিল মঞ্চের পিছনের সাজঘরে। হ্যান্ডশেক করার জন্য সঞ্জয় বাড়িয়ে দিয়েছিল তার বলিষ্ঠ হাত। ফর্সা নরম তুলতুলে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিয়েছিল তিতলিও। হাই তিতলি, আমি সঞ্জয়। খুব ভালো লাগলো তোমার পারফরমেন্স। থ্যাংক ইউ। তোমার একটা ফটো দেবে আমাকে? কেন? মাকে দেখিয়ে বলবো, মা এই দেখো তোমার পুত্রবধূর ছবি। সঞ্জয়ের কথা শুনে সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিল তিতলি। ইস, তুমি না একটা জাতা। হাতটা ছাড়ো, মিস আসছে এদিকে। ছেড়ে দেব বলে তো ধরিনি তিতলি। মিস আসছে কিন্তু। ঠিক আছে, এখন আপাতত ছেড়ে দিচ্ছি, কিন্তু কথা দাও তুমি শুধু আমারই হাত ধরে থাকবে সারাটা জীবন। কিশোরী তিতলির বুক কেঁপে উঠেছিল ভীষণ সুদর্শন সঞ্জয়ের সরাসরি প্রস্তাব শুনে। লজ্জায় মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়েছিল তিতলি। আর তখনই নাচের টিচার পিয়ালি ম্যাম এসে পড়ায় সঞ্জয় ফিরে গিয়েছিল নিজের সিটে।
সঞ্জয়কে কিন্তু ফিরিয়ে দেয়নি তিতলি। লম্বা, স্বাস্থ্যবান, লেখাপড়ায় তুখোড় ছেলে সঞ্জয়ের প্রস্তাব গ্রহণ করতে মাত্র এক রাত্রির সময় নিয়েছিল তিতলি। তারপর তারপর দুজনে ভেসে গিয়েছিল প্রেমের জোয়ারে। স্কুল ছুটির পর পার্কে বসে কত গল্প করত, কেরিয়ার নিয়ে আলোচনা, ওদের দুজনের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা, আরও কত কি। মাঝে মধ্যে বাড়ি থেকে সঞ্জয়ের জন্য নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে আসতো তিতলি। নিজের হাতে সঞ্জয়ের মুখে তুলে দিয়ে অপেক্ষা করত। সঞ্জয়ের মুখের এক্সপ্রেশন লক্ষ্য করত। ওহ, আলুর দমটা কি দারুণ রেঁধেছ তিতলি, কোথায় লাগে মাংস পোলাও। খুশি উপচে পড়তো তিতলির চোখে। জোর করে আর এক টুকরো পরোটাতে আলুর দম মাখিয়ে জোর করে গুজে দিত সঞ্জয়ের মুখে। রান্নাটা তাহলে ভালো হয়েছে বলছো? ও ভালো মানে ব্যাপক হয়েছে, ব্যাপক। সঞ্জু, আর তো মাত্র একটা বছর, তারপর তুমি স্কুল থেকে পাশ করে বেরিয়ে যাবে, আর আমার সবে ক্লাস 10। আরও 2 বছর আমাকে এখানে থাকতে হবে। তাতে কি, আমি তো আর এই শহর ছেড়ে চলে যাচ্ছি না, রোজই দেখা হবে আমাদের। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। মাত্র 1 বছর পরেই সঞ্জয় আর তিতলির প্রেমের মাঝে এক বড়সড় দূরত্বের সৃষ্টি হয়ে গেল। না, কোনো মানসিক দূরত্ব নয়, ভৌগোলিক দূরত্ব। আর সম্ভব হলো না রোজ রোজ স্কুল ছুটির পর একসাথে ঘোরা। তিতলির আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। একই শহরে আর থাকা হলো না সঞ্জয়ের। ডাক্তারিতে চান্স পেয়ে পড়তে চলে গেল সুদূর মুম্বাই। রোজ দেখা সম্ভব না হলেও টেলিফোনে অবশ্য তাদের যোগাযোগ ছিল। কিন্তু সেই সময় মোবাইল ফোনের এত চল ছিল না। না ছিল সঞ্জয়ের কাছে মোবাইল, না ছিল তিতলির মোবাইল। বাড়ির ল্যান্ডলাইনই ভরসা। মেডিকেল কলেজের হস্টেলে ফোন করে সঞ্জয়কে ডাকিয়ে কথা বলা ছিল বেশ ঝঞ্ঝাটের, তাই ফোন করাটা হয়ে গিয়েছিল একতরফা। মুম্বাই থেকে সঞ্জয় ফোন করত কোনো টেলিফোন বুথ থেকে, তিতলিদের বাড়ির ল্যান্ডলাইনে। তিতলির বাবা ছিলেন লালবাজারের উচ্চ পদস্থ পুলিশ অফিসার। পুলিশের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। এই প্রেমলীলা ধরা পড়ে গেল অচিরেই। তিতলি যেন ধরা পড়া দাগি আসামি। প্রচণ্ড বকা খেয়েছিল রাশভারী বাবার কাছে। চ্যাটার্জি বাড়ির কলঙ্কিনী, শেষে কিনা জাত খুইয়ে কায়স্থের সঙ্গে প্রেম। ফের যদি তোকে সঞ্জয়ের সাথে যোগাযোগ রাখতে দেখি, তাহলে তাহলে সঞ্জয়কে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাইয়ে দেব। ওকে সাবধান করে দিস, ডাক্তারি করা ঘুচে যাবে জন্মের মতো। গোড়া ব্রাহ্মণ তিতলির বাবা কায়স্থের ছেলেকে জামাই হিসেবে কোনো মতেই মেনে নিতে রাজি নন। হতে পারে সে হবু ডাক্তার, কিন্তু তার কাছে আগে জাত, তারপরে পেশা। গ্রাজুয়েশন কমপ্লিট করতে তিতলির তখন আর 1 বছর বাকি। একটা শুভ দিন দেখে জোর করে তিতলিকে এক ব্রাহ্মণ পাত্রের সাথে বিয়ে দিয়ে দিলেন তিতলির বাবা। পাত্র পুলিশে চাকরি করে, নাম বিপ্লব ভট্টাচার্য, বর্ধমানে বাড়ি। খোঁজ খবর করে নিজেই পাত্রে জোগাড় করেছিলেন তিতলির বাবা। কিন্তু একটু তাড়াহুড়োয় মেয়ের মাথা থেকে সঞ্জয়ের ভূত নামাতে গিয়ে পাত্রে চরিত্রের খোঁজ নিতে মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল দাম্ভিক পিতার। শুধুমাত্র জাত দেখতে গিয়ে নিজের অজান্তে মেয়েকে তুলে দিয়েছিলেন এক লম্পটের হাতে। প্রতি রাতে নেশা করে বাড়ি ফেরা ছিল বিপ্লবের কাছে এক নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর তার সাথে ছিল তিতলির প্রতি অকথ্য অত্যাচার। ছোটবেলায় মা হারানো মেয়েটি রাশভারী বাবার অধীনে বড় হয়েছে। বাবার বিরুদ্ধে একটা কথাও বলার সাহস পায়নি কোনো দিন। বাবা যেন সঞ্জয়ের কোনো ক্ষতি করে না দেন, সঞ্জুকে যেন জেলে পুরে না দেন, সেই আতঙ্কে তাই মুখ বুজে একরকম বাধ্য হয়েই বসেছিল বিয়ের পিঁড়িতে। সঞ্জয়ও নিজেকে সরিয়ে নিয়েছিল তিতলির জীবন থেকে। যেদিন তিতলি নিজেই ফোনে জানিয়েছিল তিতলির বিয়ে ঠিক হয়ে গেছে একজন সরকারি কর্মচারীর সাথে, ভবিষ্যতে সঞ্জয় যেন আর কোনো রকম যোগাযোগ না রাখে, এটাই তিতলির একমাত্র ও অন্তিম অনুরোধ। কথাগুলো বলতে গিয়ে তিতলির কাঁপা কাঁপা কণ্ঠ শুনেও ফোনের ওপারে সঞ্জয় এতটুকু টের পায়নি। তিতলির মুখোমুখি বসে আছে তিতলির বাবা, এবং তারই নির্দেশে তিতলি এই কথাগুলো বলে চলেছে টেলিফোনে, যেগুলো একটাও তিতলির মনের কথা নয়। বিয়ের পর অভিমানী তিতলি বাবার সঙ্গে আর যোগাযোগ রাখল না। এমনকি দিনের পর দিন স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করে গেছে। বিন্দু বিসর্গ জানতে দেয়নি বাবাকে। তিতলি চাইলে বাবাকে বলে স্বামীকে শাস্তি দেওয়াতে পারত, কিন্তু সেটা সে করেনি। বিয়ের পর আর একবারের জন্য বাপের বাড়ি মুখো হয়নি। বাবা ফোন করে খোঁজ নিলে বলতো ভালো আছি, সুখে আছি।
আর মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা জানাতো, হে ঠাকুর, এই বন্দি দশা থেকে আমাকে মুক্তি দাও। ঈশ্বর বোধহয় অলক্ষ্যে সব শুনেছিলেন তিতলির এই করুণ প্রার্থনা। একদিন মাত্রাতিরিক্ত নেশা করে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে গিয়েছিল তিতলির স্বামী বিপ্লব। মাথা ফেটে চৌচির, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। শ্রাদ্ধ শান্তি মিটতে স্বামীর ঘর ছেড়ে বরাবরের মতো বেরিয়ে পড়েছিল তিতলি। বাবার শত অনুরোধে ও আর ফিরে যায়নি বাপের বাড়ি। একটা অনাথ আশ্রমে বাচ্চাদের পড়ানোর চাকরি নিয়ে তিতলি চলে গিয়েছিল ঝাড়গ্রামে। এনজিও দ্বারা পরিচালিত সেই অনাথ আশ্রমে এতগুলো অনাথ শিশুদের সাথে ভালোই সময় কেটে যেত তিতলির। কিন্তু কাজের অবসরে রাতে শুতে যাবার সময় খুবই মনে পড়তো পুরনো স্মৃতি, খুবই মনে পড়তো সঞ্জয়ের কথা। কি জানি এখন কোথায় আছে, কেমন আছে। নিশ্চয়ই স্ত্রী সন্তানিয়ে ভরা সংসার ওর। যাক, যেখানেই থাকুক সুখে থাকুক সঞ্জু। ছোটবেলায় বাবাকে হারিয়েছে সঞ্জয়। বাবা ছিলেন গ্রামের পোস্টমাস্টার। হঠাৎ একদিন মাঝরাতে বুকে ব্যথা উঠে কাউকে কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়ে বাবা চলে গিয়েছিলেন পরপারে। সেই থেকে সঞ্জয়ের মনে একটা জেদ ছিল, তার বাবার মতো কেউ যেন বিনা চিকিৎসায় অকালে মারা না যায়। বিশেষ করে গ্রামের মানুষেরা, যারা সঠিক চিকিৎসা পায় না, সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে সে বদ্ধপরিকর। কলকাতায় সরকারি হাসপাতালে চাকরি করার পাশাপাশি তাই মাঝে মাঝে সুযোগ পেলে চলে যেত বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। সঙ্গে থাকতো কম্পাউন্ডার নিতাই। তাকে সঙ্গে নিয়ে অজপাড়া গ্রামে মেডিকেল ক্যাম্প করতে যেত সঞ্জয়। দুজনে মিলে কয়েকটা দিন গ্রামে গিয়ে কাটিয়ে আসতো। গ্রামের মা বোনেদের, বয়স্ক মানুষদের সেরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করত সঞ্জয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দিয়ে যাওয়া ফ্রি স্যাম্পেল কাজে আসতো এই চিকিৎসায়। সব জায়গাতেই পরম আতিথেয়তা পেয়ে এসেছে বরাবর। দেবতুল্য এই চিকিৎসককে আপন আত্মীয়ের মতো সেবা যত্ন করার সুযোগ পেয়ে যেন ধন্য হয়ে যেত গায়ের মোড়ল। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপূজার সময় মেডিকেল ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি চলছে সঞ্জয় আর তার সাগরেদ নিতাইয়ের। এমনই একদিন সকালে একজন বয়স্ক ভদ্রলোক এসে উপস্থিত সঞ্জয়ের বাড়িতে। মিস্টার সান্যাল, ডাক্তারবাবু, শুনেছি আপনি দুর্গাপুজোর সময় মেডিকেল ক্যাম্প করে থাকেন, তাই অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। যদি এই বছর আমাদের ঝাড়গ্রামের অনাথ আশ্রমে পদধূলি দেন তাহলে খুবই খুশি হব। থাকা খাবার জন্য চিন্তা করবেন না, আমাদের ওখানে অতিথিশালা রয়েছে, আপনার কোনো অসুবিধা হবে না। আসলে এই বছর পুজোয় কোথায় ক্যাম্প করব এখনো ঠিক করা হয়ে ওঠেনি। বেশ, আপনি বলছেন যখন, তাহলে তাই হোক। আমি আর আমার সঙ্গী নিতাই, আমরা দুজনেই আপনাদের আশ্রমে পৌঁছে যাব ষষ্ঠীর দিন দুপুরে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ফিরে গেলেন অনাথ আশ্রমের কর্ণধার মিস্টার সান্যাল। যাওয়ার আগে আশ্রমের পুরো ঠিকানা, কিভাবে যেতে হবে, কার সাথে গিয়ে দেখা করতে হবে সব বুঝিয়ে দিয়ে গেলেন। কে এসেছিল রে? শুনলাম তোরা নাকি এবছর পুজোয় ঝাড়গ্রামে যাচ্ছিস। হ্যাঁ মা, এক ভদ্রলোক এসেছিলেন মিস্টার সান্যাল। ওনাদের অনাথ আশ্রমে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন, তাই ভাবছি এবছর তাহলে ঝাড়গ্রামে ঘুরে আসি। ক্যাম্প করতে ওদিকটায় আগে কখনো যাওয়া হয়নি। সঞ্জু, তোকে একটা কথা বলবো। হ্যাঁ মা, বলো না, কি বলবে বলো। বলছি কি, আমাকে এবার তোদের সাথে নিয়ে যাবি? তুমি যাবে? এ তো খুব আনন্দের কথা। তোমাকে তো আগেও কতবার বলেছি তুমি চলো, কিন্তু তুমি তো যেতেই চাও না। পাড়ার ক্লাবের পুজোয় ওই 4 দিন নিজেই ব্যস্ত থাকো। হ্যাঁ, সেই জন্য তো যেতে পারিনি। আমরা সব মেয়েরা মিলে দুর্গাপুজোর ফলকোটা, পুরোহিত মশাইয়ের কাজে যোগান দেওয়া, তারপর ভোগ রান্নার কাজে সবজি কাটা, কত কাজ করতাম। কিন্তু এবছর তো ক্লাবের সেক্রেটারি বলে গেলেন বয়স্কদের মণ্ডপে যাওয়া বারণ। তাই ভাবছিলাম পুজোর সময় বাড়িতে বসে থেকে কি করব। তোদের সাথে যদি ঝাড়গ্রামে আমাকে নিয়ে যাস তাহলে গ্রামের পুজোটা দেখে আসতে পারি। ওখানে নিশ্চয়ই মণ্ডপে যাওয়ার বারণ নেই। বেশ, তো তাই হবে। আমি মিস্টার সান্যালকে বলে দেব, উনি যেন তোমাকে গ্রামের পুজো দেখার ব্যবস্থা করিয়ে দেন। দেখতে দেখতে এসে গেল দুর্গাপূজা। ষষ্ঠীর দিন ভোরবেলা মাকে নিয়ে সঞ্জয় বেরিয়ে পড়ল তার এসইউভি গাড়িটা নিয়ে। মাঝ রাস্তায় নিতাই অপেক্ষা করছিল, তাকেও তুলে নিল গাড়িতে। গাড়ির ডিকি ভর্তি জামা কাপড়ে। অনাথ আশ্রমে কয়টি বাচ্চা রয়েছে, তাদের বয়স, কয়টি ছেলে, কয়টি মেয়ে, সব বৃত্তান্ত মিস্টার সান্যালের কাছ থেকে আগেই জেনে নিয়েছিল সঞ্জয়। তাদের মাপ মতো জামা কাপড় কিনে ডিকিতে বোঝাই করে নিয়েছে আগের দিন রাতে। মাকে এসব কিছুই জানায়নি আগের থেকে। ওখানে পৌঁছে মায়ের হাত দিয়ে বস্ত্র বিতরণ করাবে, এটাই ইচ্ছে সঞ্জয়ের। প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে যখন গিয়ে পৌঁছালো অনাথ আশ্রমের মূল ফটকে, সেখানে এক বিস্ময় অপেক্ষা করছিল ওদের জন্য।
মূল ফটক থেকে আশ্রমটির ভেতরে যেতে প্রায় 200 ফুট রাস্তা পেরোতে হয়, আর সেই রাস্তার দুধারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অনাথ শিশু কচিকাচার দল। তাদের হাতে ফুলের সাজি, পুষ্পবৃষ্টি আর শঙ্খধ্বনিতে ওরা অভ্যর্থনা জানালো তাদের। আশ্রমের দোরগোড়ায় এসে গাড়ি থেকে নামতেই একটি অনাথ কিশোরী বরণডালা নিয়ে এসে হাজির। 3বার প্রদীপ ঘুরিয়ে বরণ করে চন্দনের টিপ পরিয়ে দিল সঞ্জয়ের কপালে। বিস্ময়ে অভিভূত হয়ে গেছেন সঞ্জয়ের মা। আসুন মাসিমা, আসুন, অনেকটা জার্নি করে এসেছেন, চলুন স্নান করে আগে ফ্রেশ হয়ে নিন। আসুন, আমি আপনাকে গেস্ট হাউসে পৌঁছে দিয়ে আসি। তোমাকে তো মা ভারী মিষ্টি দেখতে। নাম কি তোমার? তিতলি। আসুন মাসিমা, আসুন। গোপালদা, ডাক্তারবাবুকে বিশ্রামের ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি মা। আসুন দাদাবাবুরা, আসুন এইদিকে। তিতলি এখানে? আমাকে দেখে কেউ চিনতে পারেনি নাকি না চেনার ভান করলো? তিতলির তো ভালো জায়গায় বিয়ে হয়েছিল শুনেছিলাম, তাহলেও এখানে কি করছে? নানার প্রশ্ন মাথায় ভিড় করে আসছে সঞ্জয়ের। অনেকখানি জায়গা নিয়ে এই অনাথ আশ্রম। সরু পথ চলার কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো অতিথিশালায়। পুরুষদের এবং মহিলাদের জন্য 2টি আলাদা আলাদা অতিথিশালা। কোমরের চাবির গোছা থেকে সঠিক চাবি খুঁজে নিয়ে ঘর খুলে দিলেন গোপালদা। বেশ বড়ই ঘরটা। 2খানা সিঙ্গেল বেড, মাঝখানে একটা ছোট টেবিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গাটা বেশ ভালো লেগেছে সঞ্জয়ের। মায়েরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। গোপালদা, তোমাদের এখানে কাছে পিঠে দুর্গাপুজো কোথায় হয়? আসলে মাকে নিয়ে এসেছি তো, মায়ের খুব ইচ্ছে গ্রামের পুজো দেখবে। কাছে পিঠে? আমাদের আশ্রমের ভেতরেই তো দুর্গাপুজো হয়। আশ্রমের দক্ষিণ দিকে ঠাকুর দালান আছে, ওখানে বোধহয় এতক্ষণে ষষ্ঠীর পুজো হয়েও গেল। আশ্রমের ছেলেমেয়েরাই তো পুজোর সব জোগাড় যন্ত্র করে, ভোগ রান্না হয়, খুব মজা হয় পুজোর 4 দিন। দেখবেন মাসিমার খুব ভালো লাগবে। ও, আশ্রমের ভেতরেই পুজো হয়? বাহ, তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা গোপালদা, তোমাদের তিতলি ম্যাডাম কি করেন এখানে? উনি তো সাক্ষাৎ মা লক্ষ্মী। তিতলি মা এখানে আসার পর বিদেশ থেকে অনেক সাহায্য পেয়েছি আমরা। উনি নিজে উদ্যোগ নিয়ে এই আশ্রমে দুর্গা পুজো চালু করেন। বাচ্চাদের পড়ানো চাকরি নিয়ে এসেছিলেন বটে, কিন্তু এখন এমন আপন করে নিয়েছেন সবাইকে যে তিতলি মা এখন সকলের নয়নের মণি। আচ্ছা, আপনারা এখন বিশ্রাম নিন, ওদিকে আমার মেলা কাজ পড়ে আছে। স্নান সেরে মধ্যাহ্ন ভোজন পর্ব মিটে যাওয়ার পর শুরু হলো বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ঠাকুর দালানের সামনে 2টো প্লাস্টিকের টেবিল জুড়ে তার উপরে সাজিয়ে রাখা হয়েছে নতুন জামা কাপড়। প্রত্যেকটা প্যাকেটের গায়ে প্রত্যেকটা বাচ্চার নাম লেখা। তাদের বয়স অনুযায়ী সঠিক মাপের জামা কাপড় কিনে তাতে ট্যাগ লাগিয়ে নিয়ে এসেছে সঞ্জয়। মাইকে হালকা ভলিউমে বাজছিল মহিষাসুর মর্দিনী। সেটা বন্ধ করে মাইক্রোফোন হাতে তুলে নিল তিতলি। একটি একটি করে বাচ্চার নাম ঘোষণা করে মণ্ডপের সামনে তাদেরকে ডাকতে লাগলো, আর তাদের হাতে একে একে নতুন বস্ত্র তুলে দিলেন সঞ্জয়ের মা। ছেলের এই অভিনব উদ্যোগ দেখে তিনি অভিভূত। ভীষণ গর্ব হচ্ছে ছেলেকে নিয়ে। ভাগ্যিস এখানে এসে ছিলেন ছেলের সাথে, নইলে তো তিনি জানতেও পারতেন না, ছেলের মুখ ফুটে বলতেও না কোনোদিন। আসলে শিক্ষাটা সঞ্জু পেয়েছে ওর বাবার কাছ থেকে। ওর বাবা বলতো ডান হাতে এমনভাবে দান করবে যেন বাম হাত ঘুণাক্ষরেও তা জানতে না পারে। বাচ্চাদের সমস্ত পোশাক বিলি হয়ে যাওয়ার পর সঞ্জয়ের মা আশ্রমের কর্মীদের হাতে তুলে দিলেন নতুন জামা, নতুন শাড়ি। বাদ যায়নি তিতলিও। সন্ধেবেলায় একটু নিরিবিলিতে তিতলিকে একা দেখতে পেয়ে কথা বলতে এগিয়ে গেল সঞ্জয়। মণ্ডপ তখন ফাঁকা। তিতলি একাই বসেছিল মণ্ডপে, হাতে একটা নোটবুকে কী সব যেন লেখালেখি করছিল। কেমন আছো তিতলি? নোটবুক থেকে মুখ তুলে তাকালো একবার সঞ্জয়ের দিকে, মুখে স্মিত হাসি। ভালো আছি, খুব ভালো। তুমি কেমন আছো? তোমার স্ত্রী সন্তান ওরা কোথায়? ওদেরকে আনলে না? আমি তো বিয়ে করিনি। ওমা, সে কি কথা? বিয়ে করনি কেন? তোমাকে ছাড়া যে আর কাউকে হৃদয়ে স্থান দিতে পারলাম না তিতলি। আমার হৃদয়ে শুধু তুমিই ছিলে, আজও আছো, আর থাকবেও চিরদিন, ঠিক সেই আগেরই মতো। আচ্ছা তিতলি, তোমার তো বিয়ে হয়ে গিয়েছিল, তারপর তারপর তুমি এখানে এলে কিভাবে? সে দুঃসহ স্মৃতি আমি আর মনে রাখতে চাই না সঞ্জয়। শুধু এইটুকুই বলবো, আমার লম্পট স্বামীর মৃত্যুর পর আমি বেঁচে গেছি, মুক্তি পেয়েছি আমি। তারপর থেকে আমি এই আশ্রমেই আছি এবং খুব ভালো আছি। কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি তো বিয়ে করতে পারতে, কেন করলে না সঞ্জু? তোমার তো এখনো বিয়ের বয়স রয়েছে, এই সময় করে নাও বিয়েটা। কে দেখবে তোমায় বুড়ো বয়সে? যদি বলি আমার বুড়ো বয়সের দায়িত্বটা তোমার কাঁধে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই,
না, সেটা আর হয় না সঞ্জয়। তুমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, আমি তোমার যোগ্য নই। তাছাড়া তুমি একজন বিধবাকে কেনই বা বিয়ে করতে যাবে? তুমি অনেক ভালো স্ত্রী পাবে, দেখো। ছেলেকে অনেকক্ষণ দেখতে না পেয়ে সাবিত্রী দেবী খুঁজতে খুঁজতে একাই চলে এসেছিলেন এদিকটায়। ওদের দুজনের কথোপকথন কানে এসেছে ওনার। ও, এই ব্যাপার। আমার ছেলে তাহলে তিতলিকে ভালোবাসতো, আর এই জন্যই বিয়েতে এতদিন মত দেয়নি সঞ্জু। যাই হোক, একবার যখন জানতে পেরেছি তখন যে করেই হোক এই বিয়েতে তিতলিকে রাজি করাতেই হবে। গলা খাকারি দিয়ে এগিয়ে গেলেন সাবিত্রী দেবী। তিতলিমা, কালকে ঠাকুর মশাই কটার সময় আসবেন কিছু জানো? আরে মাসিমা যে, আসুন আসুন, ঠাকুর মশাই কাল সকাল 8টায় আসবেন। কিন্তু মাসিমা, আপনি যে শাড়িটা আমাকে দিয়েছেন না, ওটা অন্য কাউকে দিয়ে দেবেন প্লিজ। কেন পরতে পারবে না? বিধবাদের তো লাল শাড়ি পরতে নেই। ও, কাল ঠাকুর মশাই যখন আসবেন তখন ওনাকে আমি জিজ্ঞেস করে জেনে নেব কবে তুমি ওই শাড়িটা পরতে পারবে। আমি ঠিক বুঝলাম না মাসিমা, কিন্তু আমি ঠিক বুঝে গেছি কেন আমার ছেলে এতদিন বিয়ে করতে রাজি হয়নি। এখানে এসে তোমার চোখের ভাষা দেখেই আমি এটাও বুঝে গিয়েছিলাম তুমি এখনো আগের মতোই ভালোবাসো আমার সঞ্জুকে। তাই ঠাকুর মশাইকে ডেকে জিজ্ঞেস করব সামনের মাসের কত তারিখে বিয়ের শুভ দিন আছে, যাতে তুমি ওই লাল শাড়িটা পরতে পারো। সেটা হয় না মাসিমা, এই আশ্রম ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। এই বাচ্চাগুলো আমার নিজের সন্তানের মতো প্রিয়। মুহূর্তের মধ্যে সহজ সমাধান করে দিল সঞ্জয়। তিতলিকে স্ত্রী হিসেবে পেতে যে কোনো শর্তে রাজি আছে সঞ্জু। আচ্ছা তিতলি, যদি আমি ট্রান্সফার নিয়ে ঝাড়গ্রামে চলে আসি, তাহলে তুমি রাজি তো? ছেলের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাবিত্রী দেবী। ছেলে তার মনের কথাটাই বলে দিল। খুব ভালো লেগেছে তার এই আশ্রমটা, খুব ভালো লেগেছে মিষ্টি মেয়ে তিতলিকে। এইটুকু সময় এই আশ্রমের মানুষদের কত আপন বলে মনে হচ্ছে, যেন মনে হচ্ছে এখানেই কাটিয়ে দিই বাকি জীবনটা। তিতলিমা, তুমি আর আপত্তি করো না, সঞ্জু তো তোমার দাবি মেনে নিয়েছে বলো। মাসিমা, আজকে রাতটা আমাকে একটু ভাবতে দিন, কাল আমার মতামত জানাবো। হঠাৎ পাতা ঝরা মাটিতে মরমরে আওয়াজ শুনে মনে হলো কয়েকজন যেন মণ্ডপের এদিকে এগিয়ে আসছে। আরে মিস্টার সান্যাল, সপরিবারে চলে এসেছেন এই আশ্রমে পুজো কাটাতে? সঙ্গে তার স্ত্রী, এক ছেলে এক মেয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর। এখানে এসে আমি সব শুনলাম। আপনি সবাইকে নতুন বস্ত্র বিতরণ করেছেন, বাচ্চারা ভীষণ খুশি হয়েছে। আরে এইভাবে লজ্জা দেবেন না প্লিজ। আমি আমার সামর্থ্য মতো একটা ক্ষুদ্র প্রয়াস করেছি। আসলে কাজ তো আপনি করেছেন। এতগুলো অনাথ শিশুদের মুখে হাসি ফুটিয়েছেন, তাদের সারা বছরের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছেন। ওই আর কি, আপনাদের সকলের সহযোগিতায় চলছে। নইলে আমার একার কি আর এত সাধ্য? মিস্টার সান্যাল, আমি একটা অন্য কথা বলবো বলে ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি বলবেন, স্বচ্ছন্দে বলুন। বলছিলাম, আমাদের যদি এই আশ্রমে বরাবরের জন্য থাকার অনুমতি দেন, তাহলে মাকে নিয়ে এখানেই থেকে যেতে পারি। আসলে মায়ের এই আশ্রমটা খুব পছন্দ হয়েছে। সঞ্জয়ের কথা শুনে চরম বিস্মিত মিস্টার সান্যাল। আমি কি ঠিক শুনছি? প্রখ্যাত ডক্টর সঞ্জয় রায় সরকারি চাকরি ছেড়ে পাড়া গায়ে আমাদের এই অনাথ আশ্রমে বরাবরের মতো থেকে যেতে চাইছেন? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আমি আর নিতাই শুধু এই আশ্রমেরই নয়, এই গ্রামের যত মানুষজন আছেন তাদের সকলের চিকিৎসা করতে চাই বিনি পয়সায়। আমার বাবার মতো কাউকেই যেন বিনা চিকিৎসায় অকালে মারা যেতে না হয়, সেটাই আমার লক্ষ্য। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেব জানি না। এই ঠাকুর দালানের সামনে দাঁড়িয়ে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘজীবী রাখুন। রাতের খাওয়া দাওয়া সেরে অতিথিশালার সামনে একা একা পায়চারি করছে সঞ্জয়। রাত তখন প্রায় 12:30 বাজে। মনে মনে গভীর এক উৎকণ্ঠা। কাল সকালে কি মতামত জানায় তিতলি? খালি হাতে ফিরিয়ে দেবে না তো সঞ্জয়কে? হঠাৎ দেখে অন্ধকার ভেদ করে কে যেন এদিকে একাই হেঁটে আসছে। তিতলি না? হ্যাঁ, তিতলিই তো। কি ব্যাপার সঞ্জু, এখনো বাইরে কেন? ঘুম আসছে না তোমার? না, ঘুম আসছে না, তাই বাইরে একটু পায়চারি করছিলাম। বুড়ো হয়ে গেলে রাতে ঘুম আসে না। অনেক ভেবে দেখলাম এই বুড়োটা দায়িত্ব শেষ পর্যন্ত আমার ঘাড়েই নাচছে। ওয়াও, তার মানে তুমি রাজি? খুব খুব খুশি হলাম তিতলি, মা শুনে ভীষণ আনন্দিত হবে। আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে আমার একটা শর্ত আছে, সেটা মানলে তবে ভেবে দেখব এই বুড়োটাকে বর করা যায় কি না। তোমার সব শর্ত মঞ্জুর, বলে ফেলো কি তোমার শর্ত। দেখো সঞ্জু, তোমাকে আমি আগেই বলেছি এই আশ্রমের সমস্ত বাচ্চা আমার নিজের সন্তানের মতো প্রিয়। বলেছ তো।
হ্যাঁ, সেটাই বলছি। বিয়ে আমি একটাই শর্তে করতে রাজি আছি, সেটা হলো বিয়ের পর আমি সন্তান ধারণ করতে চাই না। কারণ আমার যদি নিজের সন্তান আসে, তখন হয়তো আমি আর এই অনাথ শিশুদের কাছে নিরপেক্ষ থাকতে পারবো না। সেটা আমার মনে এক গভীর অনুশোচনার সৃষ্টি করবে। তাই তুমি যদি এই শর্তে রাজি থাকো, তাহলেই এই বিয়ে সম্ভব। আমি তো আগেই বলেছি তিতলি, তোমার সব শর্ত মঞ্জুর। বেশ, আমিও চাই না বায়োলজিক্যাল ফাদার হতে। এখানে এত শিশুদেরকে নিজের সন্তানের মতো স্নেহ আর আদর দিয়ে ভরিয়ে দেব। শুধু তুমি পাশে থেকো, এইটুকুই আমার চাওয়া। আমি তো তোমার পাশেই আছি এখন, আর প্রতিশ্রুতি দিলাম আজীবন পাশে থাকবো। দুহাত বাড়িয়ে তিতলিকে বুকের মধ্যে টেনে নিল সঞ্জয়। এত বছর পর আবার প্রিয়তমের আলিঙ্গনে ধরা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল তিতলি। এ কান্না দুঃখের নয়, এ কান্না আনন্দাশ্রু। পরম ভালোবাসায় চোখের জল মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে দিল সঞ্জু। তিতলি, একটা গান শোনাবে তিতলি? সেই গানটা শোনাও না। কোনটা? যেটা তুমি আমাকে শুনিয়েছিলে বোটানিক্যাল গার্ডেনে, সেই বুড়ো বটগাছটার তলায় বসে। নিজেকে একটু সামলে নিয়ে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল তিতলি। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।